কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন এবং সেই সাথে থাকবে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। মালটা আমাদের দেশের একটি জনপ্রিয় লেবু জাতীয় ফল। দেশে মালটার চাহিদার সিংহভাগ পূরণ হয় আমদানিকৃত মালটা থেকে। সাম্প্রতিক বছরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মালটা এক নামে একটি জাত উদ্ভাবন করেছে, যা মিষ্টি কমলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য জাত হিসেবে ইতোমধ্যেই ব্যাপক সমাদৃত হয়েছে। বাড়ি মালটা একের মিষ্টতার মান শতকরা 7.8 2003 সালে বাড়ি মালটা এক জাতটির উদ্ভাবন করা হয়। বাড়ি মালটা একের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি ফল পাকার পরও দেখতে সবুজাভ। এই জাতে ফাল্গুন চৈত্র মাসে ফুল আসে এবং কার্তিক মাসে ফল তোলা যায়। এই জাতের গাছ দেখতে বেশ খাটো এবং প্রতিটি গাছে অন্তত 300 থেকে 400টি ফল ধরে এবং হেক্টর প্রতি এর গড় ফলন 20 টন। বাড়ি মালটা এক সাধারণত বীজ ও কলমের মাধ্যমে বংশ বিস্তার করা হয়। আশ্বিন কার্তিক মাসে বাড়ি মালটা একের কলম উৎপাদন করা হয়। কলমের ক্ষেত্রে গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করা হয়। কলমের চারা সংগ্রহ করে চারা রোপণের 15 থেকে 20 দিন আগে উভয় দিকে 4 মিটার দূরত্বে 75 বাই 75 সেন্টিমিটার মাপে গর্ত করতে হয়। এরপর প্রতি গর্তে গোবর 15 কেজি, ছাই 3 থেকে 4 কেজি, টিএসপি 250 গ্রাম, চুন 250 গ্রাম মিশ্রিত করে গর্তের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবং সার প্রয়োগের 10 থেকে 15 দিন পর চারা রোপণ করতে হবে। চারা একটু বড় হলে চারার ডাল ছাঁটাই করতে হবে। ফল বেশি হলে ফল পাতলা করতে হবে, এতে ফল পুষ্ট হবে। মালটায় লিফ মাইনর, ড্যাম্পিং অফ, গ্যামোসিস ইত্যাদি রোগবালাই ও পোকামাকড় হতে পারে। কৃষি ইনস্টিটিউটে যেসব জায়গায় বাড়ি মালটা এক পাওয়া যায় সেসব জায়গা থেকে বাড়ি চারাটি সংগ্রহ করতে হবে। কৃষকদের চাষের প্রথম হচ্ছে এটি পানি যেখানে জমবে না, শুষ্ক এবং শুষ্ক স্থানে এই চারাটি লাগানো হবে একটু উঁচু জমিতে। এখানে 4 মিটার দূরত্বে প্রতিটি গাছ লাগাতে হবে। শীতের শেষের দিকে ফুল আসে এবং কার্তিকের দিকে ফল আসে। তবে আমাদের নরসিংদী এলাকাতে 1 মাস আগে ভাদ্র আশ্বিনেই ফল পাওয়া যাচ্ছে। ফল পূর্ণতা এলে বাড়ি মালটা এক দেখতে হালকা সবুজাভ হয়। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে বাড়ি মালটা এক ফল সংগ্রহ করতে হয়। কিন্তু আমাদের বাড়ি মালটা এক সবুজ কালারের বা বাড়ি মালটা এক এর বাজারের মালটার চেয়ে মিষ্টতা বেশি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি
খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ধানের জাত ও লাক্সুই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মৌসুম উপযোগী হাইব্রিড ধান সহ উপসি জাত উদ্ভাবন, মাটি, পানি ও সার ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই দমন, কৃষি যন্ত্রপাতি ও ধানভিত্তিক শস্য বিন্যাস প্রভৃতি বিষয়ের উপর শতাধিক উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন যে জাতগুলো উদ্ভাবনের দিকে বেশি নজর দিচ্ছে সেগুলো হলো বৈরী পরিবেশে সহনশীল এবং রপ্তানিযোগ্য। তো বৈরী পরিবেশে সহনশীল জাতগুলোর কথা যদি বলতে হয়, প্রথমেই আসে খরা, তারপরে আসে লবণাক্ততা সহনশীলতা, তারপরে আসে জলমগ্নতা। এইগুলো খরার কথা বলতে গেলে প্রথমে খরা আমরা যেটা বলি আমন মৌসুমে, মানে এখন লাগানো যে ধান এবং এগুলো যে খরার সম্মুখীন হয় সেই ধরনের জাতের কথা যদি বলা হয় তাহলে বিরিধান 56 এবং 57। তো এই বিরিধান 56, 57 এ যদি তার প্রজনন পর্যায়ে বা ফুল ফোটার আগে পরে যদি খরা পড়ে তাহলে এগুলো সহনশীল, যেটা আমরা দেখতে পাই যে অক্টোবর মাসের দিকে যে খরা পড়ে সে সময়। তা এরপরে যে জাতগুলোর কথা আমি বলতে পারি সেটা হলো যে লবণাক্ত সহিষ্ণু জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিরিধান 40, বিরিধান 41, বিরিধান 53 এবং 54। এবং বড় মৌসুমের জন্য অবশ্য আরও দুটো লবণ সহনশীল জাত আছে আমাদের গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত, সেগুলো হলো বিরিধান 47 এবং বিরিধান 61। এবং এরপরে যদি আমি আরও চিন্তা করি যে রোপা আমন মৌসুমে আর একটা পরিস্থিতির উদ্ভব হয়, সেটা হলো জলমগ্নতা এবং জলাবদ্ধতা। এখানে জলমগ্নতা যেটা বোঝাচ্ছে সেটা হলো যে হঠাৎ বেশি বৃষ্টি হলো বা বন্যার পানি আটকে গেল, যে অবস্থায় হয়তো 2 সপ্তাহ পরে পানিটা চলে যায়, সেই জলমগ্ন পরিস্থিতির জন্য আমাদের উদ্ভাবিত জাত হচ্ছে বিরিধান 51 এবং বিরিধান 52। আর যদি বলি জলাবদ্ধতা, মানে অতিবৃষ্টি বা বন্যার পানি আটকে গেছে, পানি বের হতে পারছে না, সেই অবস্থার সৃষ্টি হয় অনেক জায়গায়, যেমন সাতক্ষীরা অঞ্চলে। সেই সমস্ত জায়গার জন্য BR 23 বা BR 23 জাত হলো এখন পর্যন্ত উপযোগী জাত। তবে আমাদের একটা জাত পাইপলাইনে আছে যেটা BR 11 মতো হবে, কিন্তু সেটা জলাবদ্ধতা সহ্য করতে পারবে। যদি আমনের সময় নাবি রূপা আমনের চিন্তা করি তাহলে BR 22, BR 23 এবং বিরিধান 46 এগুলো হলো নাবি হিসেবে। আমাদের চিন্তা হচ্ছে যে আমাদের ধান আমাদের চাউল বিদেশে রপ্তানি করতে হবে। এই উদ্দেশ্য সামনে রেখে আমাদের কিছু জাত আমরা উদ্ভাবন করেছি। সেটা হলো আমাদের বিরিধান 34, বিরিধান 37, বিরিধান 38, এগুলো চাউল সরু এবং সুন্দর এবং সুগন্ধিযুক্ত। এবং এরপরে আমাদের একটা জাত আছে বিরিধান 50, যেটা হলো বাংলামতি নামে পরিচিত, যেটা চাউল সরু এবং সুগন্ধিযুক্ত এবং বেশ সমাদৃত এই মুহূর্তে চাষিদের কাছে এবং সব জায়গায়। এবং এরপরও আমাদের লেটেস্ট যেটা অতি সম্প্রতি যে জাতটা আমরা বিরিধান 63, আমি মনে করি এই জাতটির সুগন্ধি নেই, কিন্তু চাউল দেখতে এতই সুদৃশ্য এবং সুন্দর এবং ভাত সুস্বাদু যে এটা বিদেশে অবস্থানকারী বাঙালি তাদের জন্য আমি মনে করি এটা খুবই আকর্ষণীয় হবে এবং এই চাউলটি আমি মনে করি যে রপ্তানিযোগ্য। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময়ের কৃষি বিষয়ক নানা রকম তথ্য সম্পর্কে জানাতেই আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের পোল্ট্রি শিল্পে সোনালী জাতের মুরগির অবদান উল্লেখযোগ্য। সোনালী মুরগি একটি সংকর জাতের মুরগি। সাম্প্রতিক বছরে দেশের উত্তরের জেলাগুলো যথাক্রমে রংপুর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী ইত্যাদি জেলায় ব্যাপকভাবে সোনালী মুরগির বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। মূলত 98 সালের PLDP প্রকল্পের আওতায় জয়পুরহাটের মাত্র 3000 পরিবারকে সম্পৃক্ত করে সোনালী মুরগি পালনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে জয়পুরহাট জেলার জামালগঞ্জ, খেতলাল ও কালাই উপজেলার 1,20,000 পরিবার বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালনে সম্পৃক্ত।
বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালন করার ক্ষেত্রে হ্যাচারি থেকে একদিনের বাচ্চা সংগ্রহ করে 1 থেকে 50 দিন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ব্রুডিং করা হয়। এরপর এই চিকগাটের ভিতর বাচ্চা ঢালতে হবে। তারপর 1.5-2 ঘন্টা পানি খাওয়ার পর খাদ্য বাজারে যে স্টার্টার ফিড পাওয়া যায় ওই স্টার্টার খাদ্যটা এখানে এই কাগজের উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। দিনের মধ্যে 3 থেকে 4 বার করে এই খাদ্য দিতে হবে। দ্বিতীয় দিন যেহেতু এই কাগজের উপর পুরাতন খাদ্যগুলো বের করে দিয়ে এই পুরাতন কাগজ তুলে ফেলতে হবে। তুলে ফেলে তুষগুলা নাড়াচাড়া করে গ্যাসগুলো বের করে দিয়ে আবার নতুন কাগজ দিতে হবে। এইভাবে 3য়, 4র্থ, 5ম, 7ম দিন পর্যন্ত এই প্রতিদিনই কাগজ তুলে নতুন কাগজ দিতে হবে। 8ম দিনের দিন এই সম্পূর্ণ কাগজ তুলে ফেলতে হবে। তুলে ফেলে তুষের উপর এই বাচ্চাগুলা ছেড়ে দিতে হবে এবং খাদ্যের পাত্র, পানির পাত্র নিচে কাগজ দিলে সুবিধা হবে যে বাচ্চা যেন হাসলে তুষগুলা খাদ্যের পাত্র এবং পানির মধ্যে না ফেলে। এইভাবেই তারপর 14 দিন বয়স হয়ে গেলে চিকগাট সরায় ফেলে পুরা শেডের ভিতর বাচ্চা ছেড়ে দিতে হবে। এই সময়ে 5 দিন বয়সে রানীক্ষেতের বিরুদ্ধে BCRDB অথবা অন্য কোনো ভ্যাকসিন চোখে দিতে হবে। 7 দিনে গাম্বরো ভ্যাকসিন এবং 14 দিনে আবার গাম্বরো ভ্যাকসিন দিতে হবে। আবার 21 দিনে যা আবার রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। এই 3 বার ভ্যাকসিন দিলেই মোটামুটি এই রানীক্ষেত এবং গাম্বরো রোগ কন্ট্রোল করা যাবে। খামারে রোগ জীবাণু বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটা কারণ যে খামারে আমরা যখন প্রবেশ করব সব সময় জীবাণুনাশক ঔষধ দিয়ে হাত পা ধুয়ে এবং আলাদা পোশাক পরে আমাদের খামারের ভিতর ঢুকতে হবে। তা না হলে এই যে বাজারে যাই যে পোশাক পরে আসছি ওই পোশাক দিয়ে পরেই যদি আবার খামারের ভিতর ঢুকি তাহলে বাজার থেকে বিভিন্ন রাস্তাঘাটে রোগ ব্যাধি এসে খামারে প্রবেশ করতে হবে। অতএব এটাকে খামারের জন্য আলাদা পোশাক পরিধান করে খামারে প্রবেশ করতে হবে, তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ হবে। এছাড়া খামারের আশপাশে ইটের স্তূপ বা অন্যান্য জঙ্গল যদি থাকে সেখানে ইঁদুরের বসবাস হলে সেই ইঁদুর রাত্রিতে মুরগির খাদ্য খাওয়ার জন্য চলে আসবে। খামারের আশপাশে এরকম ইটের স্তূপ, তারপর ভাঙ্গা জিনিসপত্র এগুলো স্তূপ করে রাখা যাবে না। দেশে প্রোটিন চাহিদা পূরণে বগুড়া ও জয়পুরহাটের মতো সারা দেশে সোনালী মুরগির বাণিজ্যিক চাষাবাদ আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটি আমাদের প্রত্যাশা। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন, আর এরই সাথে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে। বাংলার কৃষি অনুষ্ঠান সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল